হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকে আমি তোমাদের ইউনিট 2 চ্যাপ্টার 4 জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার তার যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে জানবো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার এর ধারণাটা কিভাবে এসছে। এবার ধরো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² + 1 = 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধান বের করতে গেলে অর্থাৎ x এর মান বের করতে গেলে তাহলে এক্সটাকে বাম দিকে রাখতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা x² আর +1 যখন ডান দিকে যাবে তখন -1 চলে আসবে, বা এবার এখান থেকে পেয়ে যাবে x সমান স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √ওভার হবে, তাহলে √1 পাবো। এবারে এতদিন তোমরা জেনে এসছো যখন √এর ভিতরে মাইনাস থাকে তখন তার মানটা নির্ণয় করা সম্ভব হয় না, কিন্তু এর মানটাও নির্ণয় করা সম্ভব। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানী ইউলার এই √1 তার মানটাকে ধরে নিয়েছিল আইকে কি বলা হয় না কাল্পনিক একক ধরা হয় এখানে। তাহলে √1 তার মানটা ধরে নিতে হবে এখানে আইটাকে বলা হবে কাল্পনিক একক। এবার যেহেতু এখানে √ওভার রয়েছে তাহলে এর আগে প্লাস মাইনাস বসাতে পারি, তাহলে x সমান এখান থেকে পেয়ে যাবো +-i। একই রকমভাবে ধরো আর একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² + 9 = 0। এর সমাধানটা কী হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা তাহলে x² সমান +9 যখন ডান দিকে যাবে তখন -9 হবে, বা x সমান হয়ে যাবে √9। এবার √9 কে এভাবে লিখতে পারি, বা x সমান √9 × -1 লিখতে পারি সমান, বা যদি 9 বর্গমূল করি বা 9 বর্গমূল করলে 3 হবে, তাহলে রুটের ভিতরে থাকবে -1 থাকবে, বা রুটের ভিতরে যখন -1 থাকবে তার মানটা বসাতে হবে i। তাহলে x মান পেয়ে যাবো 3i। তাহলে যেহেতু √ওভার রয়েছে তাহলে প্লাস মাইনাস দিতে পারি, তাহলে x মান পেয়ে যাবো এখান থেকে +-3y। তাহলে এখানে মনে রাখতে হবে যে i এর মান হয় √1। এবার যদি i এর স্কোয়ার করি তাহলে √1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, √1 তার যদি হোল স্কোয়ার করি তাহলে সেখান থেকে রুটটা উঠে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো -1। তাহলে i সমান যদি √1 হয় তাহলে সেখান থেকে পেয়ে যাবো i² সমান -1 পেয়ে যাবো। এবার যদি i³ বের করতে পারি তাহলে i³ সমান হয়ে যাবে, তাহলে i³ লিখতে পারি i² × i। তাহলে দুটো গুণ করলে i³ পাবো। এবার i² তার মানটা হচ্ছে -1, তাহলে i² এর মানটা -1 আর তার সাথে যদি i গুণ করি তাহলে -i হবে। আবার যদি i⁴ এর মানটা বের করতে পারি তাহলে i⁴ কে লিখতে পারবো এইভাবে i² এর হোল স্কোয়ার, তাহলে i⁴ হয়ে যাবে। আর i² এর মানটা হচ্ছে -1, তাহলে -1 যদি হোল স্কোয়ার করি তাহলে তার মানটা +1 পেয়ে যাবো। তাহলে এখানে মনে রাখতে হবে √1 তার মানটা সর্বদা i হয়, যেখানে i কে বলা হয় কাল্পনিক একক, বা √1 সমান যদি i হয় তখন i² সমান হয়ে যাবে -1। এবার জানবো জটিল সংখ্যা কাকে বলে। তাহলে জটিল সংখ্যার সংজ্ঞা হচ্ছে দুটি বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যাকে ধরে নিচ্ছি x, y, একে যদি x + iy এই আকারে প্রকাশ করা যায় তখন তাকে বলা হবে জটিল সংখ্যা। ধরো যে কোনো দুটি বাস্তব সংখ্যা, তাহলে এখানে দুটো বাস্তব সংখ্যা 2, 3 ধরে নিচ্ছি, বা 2, 3 কে যদি 2 + 3i এই আকারে প্রকাশ করতে পারি, মানে x + iy প্রথমের মানটা একই থাকবে 2 প্লাস শেষে যে মানটা থাকবে তার সাথে i গুণ করে নিতে হবে। তাহলে 2 + 3i যদি এই আকারে প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাকে বলা হবে জটিল সংখ্যা। তাহলে এখানে যে কোনো দুটো বাস্তব সংখ্যা x আর y ধরে নিয়েছি, তাহলে একে যদি x + iy এই আকারে প্রকাশ করতে পারি তখন তাকে বলা হবে জটিল সংখ্যা। এবার জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে জটিল সংখ্যা z সমান হয়ে যাবে x + iy। এবার এখানে যে কোনো দুটো বাস্তব সংখ্যা 2, 3 ধরে নিয়েছি। এবার এখানে দুটো অক্ষ টেনে নিচ্ছি, ধরো একটা রয়েছে y অক্ষ আর একটা x অক্ষ। যখন জটিল সংখ্যা বা জটিল রাশির ক্ষেত্রে এই যে x অক্ষ এই অক্ষটাকে বলা হচ্ছে বাস্তব অক্ষ বলা হবে, আর y অক্ষ এই অক্ষটাকে বলা হবে কাল্পনিক অক্ষ। আর এখানে রয়েছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক 0, 0। এবারে 2, 3 বিন্দুকে যদি গ্রাফে বসানো হয় তাহলে 2, 3 তার মানে x অক্ষ বরাবর 2 একক যাবে আর y অক্ষ বরাবর 3 একক যাবে, তাহলে এরকম একটা জায়গায় 2, 3 বিন্দুটি থাকবে। এবারে 2, 3 বিন্দুকে যদি জটিল সংখ্যা আকারে প্রকাশ করি তাহলে x অক্ষ বরাবর সেটা হচ্ছে বাস্তব অক্ষ ছিল, তাহলে 2 এর মানটা x অক্ষ বরাবর মান, তাহলে সেই মানটা 2 থাকবে। আর y অক্ষ বরাবর যে মানটা সেটা হচ্ছে কাল্পনিক অক্ষ ছিল, আর y অক্ষ বরাবর মানটা হচ্ছে 3, তাহলে তার সাথে i গুণ হয়ে যাবে, তাহলে 2 + 3i। তাহলে এটা হয়ে যাবে একটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যাকে এইভাবে প্রকাশ করা হয়, যে কোনো দুটো বাস্তব সংখ্যা যদি থাকে তাকে যদি x + iy আকারে প্রকাশ করতে পারি, তাহলে এখানে 2, 3 ছিল, তাহলে 2, 3 কে যদি 2 + 3i এই আকারে প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে জটিল সংখ্যা। আর জটিল সংখ্যাকে সর্বদা z দ্বারা প্রকাশ করা হয়। এবার আসবো অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এবার কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলবো। ধরো একটা জটিল সংখ্যা দেওয়া রয়েছে, তাকে ধরে নিচ্ছে z, তাহলে z সমান ধরো দেওয়া আছে x + iy। যদি বলে এর অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কী হবে, তখন অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা z বার দ্বারা প্রকাশ করি, মানে z এর মাথায় একটা দাগ দিতে হবে, সেটাকে বলা হবে z বার। z বার সমান কী হবে, এই যে মাঝখানে যে চিহ্নটা থাকবে
বা আই যুক্ত যে রাশিটা থাকবে তার আগের যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই রয়েছে, তাহলে এর যদি অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে বলে তাহলে সেটাকে প্রকাশ করবো জেড বার দ্বারা। তাহলে জেড বার সমান হয়ে যাবে এক্স, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। একটা জটিল সংখ্যার প্রথম যে মানটা এইটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট বলা হয়, মানে যার সাথে আই যোগ থাকবে না সেটাকে বলা হয় রিয়েল পার্ট। আর পরের যে রাশিটা রয়েছে আই ওয়াই এইটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট তার মানে যখন অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে বলবে তখন যে ইমাজিনারি যে পার্টটা রয়েছে তার আগে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই ছিল, তাহলে সেখানে হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। ধরো একটা জটিল সংখ্যা বলে দিল জেড সমান 2 + 3i, এটা একটা জটিল সংখ্যা কারণ এটাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারে প্রকাশ করতে পারছি। এবার বললো এর অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, তাহলে এখানে ইমাজিনারি পার্টটা দেখবো। তাহলে ইমাজিনারি পার্ট এখানে 3i, তাহলে তার আগে প্লাস রয়েছে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে এখানে যাবে জেড বার সমান 3 - 2 - 3i হয়ে যাবে। আবার ধরো -2 - 3i দেওয়া আছে, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে -2। তাহলে এই যে ইমাজিনারি যে পার্টটা রয়েছে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এইভাবে বের করতে হবে অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এবার যদি জেড বারের বার করি, মানে জেড বার দেওয়া আছে তার মাথায় যদি আবার একটা দাগ দিই মানে বার করি, তাহলে কী হবে না এই যে মাইনাসটা আছে তাহলে সেটা আবার প্লাস হয়ে যাবে। তাহলে 2 - 3i এটা জেড বার ছিল, তার উপর আবার বার দিচ্ছি, তাহলে 2 - 3i সেটা হয়ে যাবে 2 + 3i। তাহলে সেটা সমান আবার কি জেডের মানটা, তাহলে জেড, তার মানে জেড বারের যদি আবার বার করি তাহলে আবার সেই জেডটা ফিরে পাবো, তাহলে জেড বারের বার সমান হয়ে যাবে জেড। এবারে অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার এর কতগুলো সূত্র রয়েছে। ধরো যে কোনো দুটো জটিল সংখ্যা নিচ্ছে, একটা Z1 নিচ্ছি আর একটা Z2 নিচ্ছি, তাদের প্লাসের যদি হোল বার করি তাহলে দুটো জটিল সংখ্যা Z1 + Z2 তার হোল বার সমান আলাদা করে বার হয়ে যাবে। তাহলে Z1 এর মাথায় বার হবে প্লাস দিয়ে আবার Z2 এর মাথায় বার হবে। একই রকমভাবে যদি মাইনাস করি Z1 - Z2 হোল বার সমান Z1 বার মাইনাস Z2 বার। আবার Z1 × Z2 বার যদি করি তাহলে আলাদা করে হয়ে যাবে Z1 বার × Z2 বার। আর যদি ভাগ করি Z1/Z2 হোল বার যদি করি তাহলে হবে Z1 বার মাইনাস Z2 বার। এবারে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের সেটা হলো জটিল সংখ্যার মডুলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয়। এবার জটিল সংখ্যার মডুলাস কাকে বলে। এবার ধরো একটা অশূন্য জটিল সংখ্যা দেওয়া রয়েছে z সমান a + ib, তাহলে জটিল সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করি, তাহলে z সমান x + iy এটাও ধরতে পারি, বা z সমান a + ib এই আকারেও লিখতে পারি, একই ব্যাপার। তাহলে এখানে একটা ধরে নিচ্ছি যে অশূন্য জটিল সংখ্যা মানে শূন্য হবে না এরকম একটা জটিল সংখ্যা, সেটাকে ধরে নিচ্ছি z সমান a + ib। তাহলে a + ib মানে দুটো বাস্তব সংখ্যা হচ্ছে a আর b রয়েছে এখানে। এবার এটাকে যদি গ্রাফে বসাই তাহলে একটা অক্ষ ধরে নিচ্ছি x অক্ষ আর একটা অক্ষ ধরে নিচ্ছি y অক্ষ, এটাকে বলা হচ্ছে বাস্তব অক্ষ, এটাকে বলা হচ্ছে কাল্পনিক অক্ষ, y অক্ষকে বলা হয় কাল্পনিক অক্ষ। তাহলে সেখানে a, b একটা বিন্দু, তাহলে a, b মানে x অক্ষ বরাবর a একক যাবে, y অক্ষ বরাবর b একক যাবে। তাহলে বিন্দুটাকে ধরে নিচ্ছি এখানে রয়েছে একটা বিন্দু p, তার স্থানাঙ্ক হচ্ছে a, b আর এটা হচ্ছে মূল বিন্দু 0, 0। এবারে মডুলাস মনে হচ্ছে এই যে মূল বিন্দু 0, 0 থেকে এই যে পি বিন্দু যার স্থানাঙ্ক a, b তার যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস বলা হয়। এবারে জটিল সংখ্যার মডুলাসকে মড অফ জেড এই আকারে লেখা হয়। মড অফ জেড মানে দুদিকে দুটো দাগ দিতে হবে, সেটাকে বলে মড অফ জেড। তাহলে এখানে হয়ে যাবে মড অফ জেড সমান সেটা হয়ে যাবে যে প্রথমে যে মানটা দেওয়া রয়েছে এ দেওয়া রয়েছে, তাহলে √ তার স্কোয়ার a স্কোয়ার প্লাস মানে এটা বলে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস IB, তাহলে IB মানে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট যেটা দেওয়া রয়েছে b তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে মড অফ জেড সমান হয়ে যাবে √ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইভাবে জটিল সংখ্যার মডুলাস বের করতে হয়। তাহলে মডুলাস বের করার নিয়ম হচ্ছে √ রিয়েল যে পার্টটা থাকবে তার স্কোয়ার হবে প্লাস ইমাজিনারি যে পার্টটা থাকবে তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তার মডুলাস এইভাবে ডাইরেক্ট বের করতে পারি। অ্যাকচুয়ালি হয় এই যে মূল বিন্দু 0, 0 থেকে a, b বিন্দু দূরত্ব, যে কোনো দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √ ক্লাস 9 ছিল x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। যে কোনো দুটো বিন্দু জানা থাকলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র ছিল। তাহলে এই মানটাকে যদি x1 আর পরের মানটাকে যদি y1 আর এখানে 0, 0 তাহলে প্রথম মানটাকে x2 আর পরের মানটাকে যদি y2 ধরি, তাহলে এদের দূরত্ব নির্ণয় সূত্রে যদি মান বসিয়ে দিই সমান √ তাহলে x1 - x2 হোল স্কোয়ার আছে, তাহলে x1 এর মানে এখানে a মাইনাস x2 এর মানে এখানে 0, তাহলে a - 0 হোল স্কোয়ার প্লাস y1 এর মানে এখানে b মাইনাস y2 এর মানে এখানে 0, তাহলে b - 0 হোল স্কোয়ার হবে। তাহলে সমান √ আবার a থেকে 0 বিয়োগ করলে a তার যদি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার হবে প্লাস b থেকে 0 বিয়োগ করলে b আর তার স্কোয়ার করলে b স্কোয়ার হবে, তাহলে √ a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাচ্ছি। তাহলে কোনো জটিল সংখ্যার মডুলাস হলো মূল বিন্দু অর্থাৎ 0, 0 বিন্দু থেকে এই যে বিন্দু যেটা দেওয়া রয়েছে তার যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে মডুলাস। এবার অঙ্ক করার ক্ষেত্রে যখন একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে তার মডুলাস বের করতে গেলে √ হয়ে যাবে যে রিয়েল পার্টটা যেটা দেওয়া রয়েছে তার স্কোয়ার হয়ে যাবে প্লাস ইমাজিনারি যে পার্টটা দেওয়া রয়েছে তার স্কোয়ার হয়ে যাবে। ধরো একটা উদাহরণ দেওয়া আছে এখানে,
ধরো বলে দিল একটা জটিল সংখ্যা জেড সমান 3 + 4i এর মডুলাস নির্ণয় করো। তাহলে মডুলাস যখন নির্ণয় করবো তাহলে জেডকে মড অফ জেড লিখবো সমান তাহলে রুট ওভার, তাহলে এইটার মান এ ধরবো, তাহলে এখানে এ সমান হচ্ছে 3 আর বি সমান হচ্ছে 4, এ প্লাস আইবি, তাহলে এ স্কোয়ার ছিল তাহলে এর মানে এখানে 3, তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ছিল তাহলে বির মানে এখানে 4, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে সমান রুট ওভার বা 3 স্কোয়ার করলে পাবো 9 প্লাস 4 স্কোয়ার করলে পাবো 16 বা 16 আর 9 যোগ করলে হবে 25, তাহলে রুট ওভার 25 সমান তাহলে 25-এর বর্গমূল করলে প্লাস মাইনাস 5 হয়, কিন্তু এখানে শুধু প্লাস 5টা নেবো যেহেতু মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই যে বিন্দু দূরত্ব, তাহলে দূরত্ব সর্বদা প্লাস হয়, তাহলে এখানে মড অফ জেড সমান হয়ে যাবে +5। এবারে মডুলাসের কতগুলো সূত্র রয়েছে, ধরো দুটো জটিল সংখ্যা ধরে নিচ্ছি, একটা Z1 আর একটা Z2, তাদের যদি যোগফলের মডুলাস করি তাহলে মড অফ Z1 প্লাস Z2 সেটা লেস ইকুয়াল হয়ে যাবে মড অফ Z1 প্লাস মড অফ Z2। মানে ধরো দুটো জটিল সংখ্যা দেওয়া আছে Z1 আর Z2, তাহলে তাদের দুটোকে যদি একসাথে যোগ করে যদি মডুলাস করি মড অফ Z1 প্লাস যদি Z2 করি সেইটার থেকে বড় হবে কোনটা বড় হবে, যদি আলাদা করে এদের যদি মডুলাস বের করি তাহলে মড অফ Z1 আর এটা যদি আলাদা করে মডুলাস বের করি Z2, তাদের যোগফলের থেকে এদের যোগফলের থেকে এদের যোগফলটা বড় হবে। আবার বিয়োগের ক্ষেত্রে আলাদা হয়ে যায়, তাহলে মড অফ Z1 মাইনাস Z2 সেটা গ্রেটার ইকুয়াল হয়ে যাবে মড অফ Z1 মাইনাস মড অফ Z2। এবার যদি গুণ করি ধরো মড অফ Z1 ইন্টু Z2, তখন গুণফলটা আলাদা করে সমান হয়ে যাবে এখানে, তাহলে মড অফ Z1 ইন্টু মড অফ Z2 পাবো। আবার যদি মড অফ Z1 বাই Z2 করি তখনও সমান পেয়ে যাবো মড অফ Z1 বাই মড অফ Z2। এরপরে জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয়। ধরো একটা জটিল সংখ্যা ধরে নিচ্ছি জেড সমান এ প্লাস আইবি, যখন জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় করতে বলবে তখন এই যে জটিল সংখ্যার সেই আকারটাকে পোলার ফর্মে করে নিতে হবে, মানে যেই আকারে দেওয়া রয়েছে এটাকে বলে কার্টেসিয়ান ফর্ম বলা হয়, কার্টেসিয়ান ফর্ম। তাহলে কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে পোলার ফর্মে যখন এ প্লাস আইবি আকারকে লিখবো তখন সেখানে হয়ে যাবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে যে বিন্দুটা ধরেছিলাম এ প্লাস আইবি যখন ছিল তখন বিন্দুটা ছিল এ কমা বি, এখানে ধরে নিয়েছিলাম একটা বিন্দু এ কমা বি, বা যখন পোলার ফর্মে আসবো তখন বিন্দুটাকে ধরে নিতে হবে আর কমা থিটা। এবার আর কমা থিটা ব্যাপারটা কি, তাহলে এক্ষেত্রে বিন্দুটাকে প্রথমে ধরেছিলাম এ কমা বি, সেটা ছিল জেড সমান এ প্লাস আইবি, তাহলে যখন পোলার ফর্মে নিয়ে আসবো মানে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে লিখবো তখন বিন্দুটা হয়ে যাবে আর কমা থিটা। এবার আর কমা থিটা হচ্ছে আর মান হচ্ছে মডুলাস যেটা বের করেছিলাম যে মড অফ জেড সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হয়ে যায় আর এর মান, তাহলে আর সমান হয়ে যায় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে মড অফ জেড সমান বলেছিলাম মূল বিন্দু থেকে এই যে বিন্দু পি এ কমা বি এই যে বিন্দু দেওয়া আছে তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয়েছিল মডুলাস জেড বা মড জেড। এবারে এখানে আর সমান হচ্ছে গিয়ে এই যে মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা দেওয়া আছে এখানে আর কমা থিটা ছিল, তাহলে আর হচ্ছে মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা দেওয়া আছে তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বকে ধরা হয় আর, মানে আর আর মড জেড দুটো একই হয়। আর এখানে রয়েছে থিটা বা থিটা মানে হচ্ছে থিটাটা হচ্ছে মেন অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। মানে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করতে বলে থিটা এর মান বের করতে হয়। সেই থিটা হচ্ছে এই যে সরলরেখাটা গিয়েছে মানে এই যে দূরত্ব সেইটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকবে, মানে মূল বিন্দু থেকে এই যে বিন্দু পি এ কমা বি তার যে দূরত্ব এই যে সরলরেখা সেই সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ করে থাকবে সেই কোণটাকে বলা হচ্ছে কি অ্যামপ্লিটিউড বলা হয় বা একে আর্গুমেন্টও বলা হয়। তাহলে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করতে বললে প্রথমে যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে তার যে কার্টেসিয়ান ফর্ম, তাহলে এই ফর্মে দেওয়া আছে কার্টেসিয়ান ফর্ম, তাহলে সেটাকে প্রথমে পোলার ফর্মে করে নিতে হবে। তাহলে এবারে পোলার ফর্ম হচ্ছে জেড সমান আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, বা এটাকে যদি আর দিয়ে গুণ করে দিই তাহলে আর এর সাথে কস থিটা গুণ করলে আর কস থিটা হবে প্লাস আই সাইন থিটা তার সাথে যদি আর গুণ করি তাহলে আই আর সাইন থিটা হবে। এবার এই দুটোকে যদি তুলনা করি তাহলে প্রথমে ছিল এ প্লাস আইবি, পোলার ফর্মে পেয়েছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, তাহলে দুটো তুলনা করলে তাহলে এর প্রথমের মানটা ছিল এ মানে রিয়েল পার্ট এ রিয়েল পার্ট হচ্ছে আর কস থিটা, তাহলে আর কস থিটা সমান হয়ে যাবে এ, তাহলে আর কস থিটা সমান এখান থেকে পেয়ে যাবো এ, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা কস থিটা সমান এ বাই আর হবে। একই রকমভাবে এখানে ইমাজিনারি পার্ট আয়ের সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট হয়, তাহলে ইমাজিনারি পার্ট এখানে আর সাইন থিটা, আর এখানে ইমাজিনারি পার্ট তাহলে আয়ের সাথে গুণ আছে বি, তাহলে আর সাইন থিটার সাথে বি সমান হয়ে যাবে, তাহলে আর সাইন থিটা সমান পেয়ে যাবো বি বা সাইন থিটা সমান পেয়ে যাবো এখান থেকে বি বাই আর। এবার এই দুটোকে সমাধান করে এখান থেকে বের করতে হয় থিটার মান। এবার থিটার মান বের করে একটা শর্টকাট প্রসেস আছে সেটা পরে আলোচনা করবো তোমাদের। তাহলে থিটাকে জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয় বা থিটার মান অসংখ্য হয়। এই যে থিটার যখন মান পাবো তার অসংখ্য মান পাবো, সেই অসংখ্য মানের মধ্যে একটা মানকে বলা হয় মুখ্য মান বলা হয়। তাহলে অসংখ্য মানের মধ্যে যে মানটাকে বলা হয় মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু তার মানটা হয় -π লেস দেন থিটা লেস ইকুয়াল টু পাই, মানে থিটার মানটা যখন -180 থেকে বড় হবে
কিন্তু পাই মানে হচ্ছে 180, কিন্তু 180 থেকে মানে প্লাস 180 থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে, তখন থিটার সেই মানটাকে বলা হবে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলা হবে। ধরো থিটার মানটা 150 এলো, 150 ডিগ্রি হলো, তাহলে সেটা কি 180 থেকে ছোট, তাহলে 150 ডিগ্রি সেই মানটাকে থিটার সেই মানটাকে বলা হবে প্রিন্সিপাল ভ্যালু। এবার ধরো থিটার মানটা 200 ডিগ্রি হলো, তাহলে 200 ডিগ্রি মানে কি 180 থেকে বড় হচ্ছে, কিন্তু থিটার মানটা যখন প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বের করতে বলবে তখন থিটার মানটা 180 থেকে ছোট হবে। তাহলে যখন 200 ডিগ্রি চলে আসবে থিটার মানটা, তাহলে সেটা হচ্ছে কি অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট হবে, কিন্তু সেটা থিটার মুখ্য মান হবে না বা প্রিন্সিপাল ভ্যালু হবে না। তাহলে এখানে মনে রাখতে হবে যখন মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলবে তখন থিটার মানটা সর্বদা 180 থেকে ছোট হবে আর -180 থেকে বড় হবে। ধরো একটা সংখ্যা দিয়ে দিল, ধরো বললো -190, -190 -180 থেকে আরও ছোট হয়ে যাচ্ছে, তাহলে -180 থেকে বড় হতে হবে, তার মানে -190 এই মানটা কখনো প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান হবে না। এবার এখানে মনে রাখবে যখন অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বের করতে বলবে তখন অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টকে জটিল, ধরো একটা জটিল সংখ্যা দেওয়া রয়েছে জেড সমান a প্লাস আইবি, জটিল সংখ্যা দেওয়া আছে। এবার জটিল সংখ্যার আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেডকে এ আর জি আর্গুমেন্ট জেড এইভাবে লেখা হয়, বা অ্যাম্পলিটিউড একই ব্যাপার এএমপি অ্যাম্পলিটিউড জেড, সেটাকে লেখা হবে এএমপি জেড। আর যখন মুখ্য মানে আসবে তখন আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেডকে ছোটো হাতের এ লিখতে হবে, তখন প্রকাশ করা হবে এইভাবে আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেড এএমপি জেড, এটাকে শর্টকাটে লেখা হয় আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেডকে। থিটার মানটা যখন এর মধ্যে আসবে তখন সেটা ছোটো হাতের হয়ে যাবে আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেড, আর থিটার মানটা যখন এর মধ্যে থাকবে না, যখন ধরেছিলাম 200 ডিগ্রি বা -190 ডিগ্রি, তখন সেগুলোকে বড় হাতে লিখতে হবে, এটা বড় হাতে হয়ে যাবে আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেড। এবার একটা উদাহরণ দেখো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড সমান 1 প্লাস আই, এবার বলেছে জটিল রাশির মডিউলাস ও অ্যাম্পলিটিউড নির্ণয় করো। এবার একটা জটিল রাশিকে আমরা জেড সমান এ প্লাস আইবি এই আকারে প্রকাশ করি, তাহলে এর সাথে যদি তুলনা করি এখানে, তাহলে এর মানটা এখানে 1 ধরবো, তাহলে এখানে এ সমান 1, আর আয়ের সাথে এখানে বি গুণ আছে, তাহলে এখানে আয়ের সাথে ধরবো যে 1 গুণ রয়েছে, তাহলে বি সমান হয়ে যাবে 1, তাহলে এটা পাবো। এবারে জটিল রাশির মডুলাসকে আমরা মড জেড দ্বারা প্রকাশ করি, তাহলে মড জেড সমান হয়ে যায়, সূত্র ছিল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান √, তাহলে এর মানটা এখানে 1, তাহলে 1 স্কোয়ার করলে 1 পাবো, প্লাস বি স্কোয়ার বির মানটা 1, তাহলে 1 স্কোয়ার করলে 1 পাবো এখানে, তাহলে মড অফ জেড বা মডুলাস তার মানটা পেয়ে যাচ্ছি √2। এবারে বের করতে হবে অ্যাম্পলিটিউড, বা অ্যাম্পলিটিউডকে আমরা আর্গুমেন্টও বলি, আর্গুমেন্ট। এবার অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টটা কত হবে সেটা বের করতে হবে। এবার অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বের করতে গেলে থিটার মানটা বের করতে হয়, তার মানে এই যে জটিল সংখ্যাটা বা জটিল রাশি দেওয়া আছে সেটাকে পোলার ফর্মে করতে হবে। এবার পোলার ফর্মের নিয়ম ছিল, তাহলে জেড সমান যদি এ প্লাস আইবি আকারে থাকে তাহলে পোলার ফর্ম ছিল জেড সমান আর ইন্টু কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা, তাহলে এই আকারে নিয়ে আসতে হয় প্রথমে মানটাকে। এবার সেখান থেকে কস থিটা সমান হয়ে যায় এ বাই আর, তাহলে এখানে সূত্র ছিল কস থিটা সমান হয়ে যায় এ বাই আর, আর সাইন থিটা সমান হয়ে যায় বি বাই আর। এবার এখান থেকে সমাধান করে থিটার মানটা বের করতে হয়। এবার সূত্রে আলোচনা করা হয়েছিল যেটাই মড জেড তাহলে সেটাই হয়ে যায় আর এর মান, তাহলে আর সমান হয়ে যায় মড জেড, তাহলে আর এর মানটা হচ্ছে এখানে √2। এবার এখানে কস থিটা সমান আছে এ বাই আর, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা কস থিটা সমান এ বাই আর, তাহলে এর মান এখানে 1, তাহলে 1 বাই আর এর মানটা এখানে √2, আর সাইন থিটা সমান পেয়ে যাবো এখান থেকে বি বাই আর, তাহলে বির মান এখানে 1 আর আর এর মানটা এখানে √2, তাহলে 1 বাই √2। তাহলে এখান থেকে থিটার মানটা বের করতে হবে, তাহলে কস থিটা সমান, এবার কস কত মান 1 বাই √2 হয়, কস 45 ডিগ্রি মান 1 বাই √2 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাবো কস 45 ডিগ্রি, বা দুদিকে কেটে গেলে কস কেটে গেলে থিটা সমান পেয়ে যাবো 45 ডিগ্রি। একই রকমভাবে এদিক থেকেও পাবো সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান 1 বাই √2 হয়, দুদিকে সাইন কেটে গেলে থিটা সমান পেয়ে যাবো 45 ডিগ্রি। এবার এখানে দুদিক থেকে সাইন থিটা বা কস থিটা দুদিক থেকে থিটার মানটা সর্বদা সমান হতে হবে। তাহলে এখানে এই যে জটিল রাশি জেড সমান 1 প্লাস আই তার মডুলাস হয়ে যাবে √2, আর অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট, তাহলে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টকে আমরা এইভাবে প্রকাশ করি আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেড 45 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা যেহেতু 180 থেকে ছোটো হচ্ছে তাহলে সেই কারণে এটা মুখ্য মান হয়ে যাবে বা প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে। এবার এখানে তোমাদের অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট জেডের মানটা সেটা এইভাবে বের করেছি। এবার এর একটা শর্টকাট প্রসেস রয়েছে, যখন অঙ্ক করবে তোমরা তখন শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করবে এখানে। এবার শর্টকাট প্রসেসের নিয়ম হচ্ছে, ধরো ওই অঙ্কটাই দেওয়া রয়েছে, ধরো জেড সমান দেওয়া আছে 1 প্লাস আই, বললো এর আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড নির্ণয় করো,
আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড নির্ণয় করো। তাহলে এখানে যদি এ প্লাস আইবি মানে এর সাথে যদি তুলনা করি জেড সমান এ প্লাস আইবি, তাহলে এর সাথে তুলনা করলে এর মানটা পেয়ে যাচ্ছিলাম 1, আর বির মানটা না এর সাথে 1 গুণ রয়েছে, তাহলে বির মানটা পেয়ে যাচ্ছিলাম 1। এবার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড জেড মান থিটার মানটা বের করতে হবে, বা থিটার মানটা বের করার আগে প্রথমে আলফার মানটা ধরতে হবে। তাহলে সূত্র হচ্ছে ট্যান আলফা সমান মড অফ বি বাই এ, এটা হচ্ছে ট্যান আলফা সমান হয়ে যায়। এবার থিটার মানটা কীভাবে বের করতে হয় দেখবো, যে সংখ্যাটা দেওয়া রয়েছে এখানে, তাহলে এর মান ওখানে 1 আর বির মানটাও 1। এ আর বির যে মানটা দেওয়া আছে সেটা কোন পাদে পড়ছে সেটা দেখতে হবে। তাহলে এখানে এর মানটা দেওয়া আছে 1 আর বির মানটা দেওয়া আছে 1, তাহলে 1,1, তাহলে 1,1 বিন্দুটা কোথায় যাবে, তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবরও 1 ঘর যেতে হবে, তাহলে উপরে যেতে হবে। তাহলে এরকম একটা জায়গায় বিন্দুটা রয়েছে, তাহলে এই যে 1,1 বিন্দুটি সেটা কি প্রথম পাদে অবস্থিত, বা যখন এই যে বিন্দুটা সেটা প্রথম পাদে অবস্থিত হবে তখন থিটা সমান হয়ে যাবে আলফা। আলফার মানটা কোথায় পাবো, এই সমীকরণ থেকে পেয়ে যাবো আলফার মানটা, তখন হয়ে যাবে থিটা সমান আলফা। যখন দ্বিতীয় পাদের মানটা চলে আসবে তখন হয়ে যাবে থিটা সমান পাই মাইনাস আলফা। যখন তৃতীয় পাদের মানটা আসবে তখন থিটা সমান হয়ে যাবে আলফা মাইনাস পাই, আর যখন চতুর্থ পাদে মানটা আসবে তখন থিটা সমান হয়ে যাবে মাইনাস আলফা। তাহলে এখান থেকে যদি মান বের করি, তাহলে এখানে মানটা প্রথম পাদে অবস্থিত 1,1, তাহলে এই মানটা প্রথম পাদে অবস্থিত, তাহলে প্রথম পাদে এখানে, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা ট্যান আলফা সমান, তাহলে মড অফ বি বাই এ, মড অফ মানে এর ভিতরের মানটা যদি মাইনাসে আসে তখন মাইনাসটা যখন বাইরে বেরোবে তখন সেটা প্লাস হয়ে যাবে। তাহলে মড অফ বি বাই এ, তাহলে বির মান এখানে 1 আর এর মানটাও 1, এটা পাবো। বা ট্যান আলফা সমান পেয়ে যাবো 1/1 মানে তার মানটা 1, আর মড অফ 1 মানে তার মানটা সেই 1 হবে। বা ট্যান আলফা সমান, তাহলে ট্যান কত মান 1 হয়, ট্যান 45 ডিগ্রি মান 1 হয়, তাহলে 1 কে লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, বা দুই দিকে ট্যান কেটে যাবে, বা আলফা সমান পেয়ে যাবো এখান থেকে 45 ডিগ্রি। এবার যেহেতু এই মানটা মানে এ আর বির মানটা 1,1 এই বিন্দুটা প্রথম পাদে অবস্থিত, এবার প্রথম পাদে অবস্থিত হলে থিটা যা হবে আলফা একই হবে, তাহলে থিটা সমান হয়ে যায় আলফা হয়ে যায়, তাহলে থিটা সমান এখান থেকে পেয়ে যাবো 45 ডিগ্রি। তাহলে এইভাবে মানটা পেয়ে যাবো। আরও একটা উদাহরণ দেখো, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ধরো একটা জটিল রাশি বলে দিয়েছে জেড সমান -1 মাইনাস √3i, এর আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড নির্ণয় করো। তাহলে জেডকে আমরা এ প্লাস আইবি এর সাথে তুলনা করবো, এ প্লাস আইবি। তাহলে এখানে এর মানটা পেয়ে যাবো, তাহলে এর মানটা পেয়ে যাবো এখানে -1, আর বির মানটা পেয়ে যাবো মানে আয়ের যেটা সহগ সেটা বির মান, তাহলে আয়ের সহগ এখানে -√3, তাহলে চিহ্নটাও নিতে হবে -√3। তাহলে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মানটা। এবার আর্গুমেন্ট বের করার নিয়ম হচ্ছে প্রথমে ট্যান আলফার মানটা বের করবো। তাহলে ট্যান আলফা সমান ছিল মড অফ বি বাই এ, এটা সূত্র ছিল, বা ট্যান আলফা সমান মড অফ, তাহলে বির মান এখানে -√3, তাহলে -√3 বসবে, আর এর মান এখানে -1, তাহলে এখানে -1 বসবে। বা ট্যান আলফা সমান, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে এখানে, তাহলে √3 পাবো, বা মড অফ √3 মানে তার মানটা সেই √3 পাবো। বা ট্যান আলফা সমান, তাহলে ট্যান 60 ডিগ্রির মান √3 হয়, তাহলে √3 জায়গায় লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। বা দুদিকে ট্যান কেটে গেলে আলফা সমান পেয়ে যাবে এখানে 60 ডিগ্রি। এবারে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড মানে সেখানে থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটার মান বের করার নিয়ম ছিল, দেখবো যে এই যে মানটা সেটা কোন পাদে রয়েছে। তাহলে এর মান হচ্ছে -1, তাহলে -1 মানে এক্স অক্ষের বাম দিকে আসতে হবে, আর বির মান হচ্ছে -√3, তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে মাইনাস হয়। বিন্দুটা অ্যাকচুয়ালি -1 -√3, তাহলে -1 মানে এক্স অক্ষের বাম দিকে আসতে হবে, আর -√3 মানে ওয়াই অক্ষের নিচের দিকে আসতে হবে। তাহলে এই পাদে মানটা থাকবে। তাহলে তৃতীয় পাদে মানটা আসছে, আর প্রথম পাদে বলেছিলাম থিটা সমান হয়ে যায় আলফা, দ্বিতীয় পাদে থিটা সমান হয়ে যায় পাই মাইনাস আলফা, আর তৃতীয় পাদে থিটা সমান হয়ে যায় আলফা মাইনাস পাই, আর চতুর্থ পাদে থিটা সমান হয়ে যায় মাইনাস আলফা। তাহলে যেহেতু মানটা তৃতীয় পাদে আসছে, তাহলে তৃতীয় পাদে থিটা সমান হয়ে যায় আলফা মাইনাস পাই, তাহলে থিটা সমান হয়ে যাবে আলফা মাইনাস পাই। তাহলে আলফার মানে এখানে 60 ডিগ্রি, মাইনাস পায়ের মানে এখানে 180 ডিগ্রি, তার মানে থিটার মান হয়ে যাবে -120 ডিগ্রি। তাহলে এখানে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড হয়ে যাবে -120 ডিগ্রি। আরেকটা উদাহরণ দেখো, ধরো দেওয়া আছে জেড সমান 1 - i, বললো এটার আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড, তার মানটা কত হবে। তাহলে এর মানটা মানে কি থিটার মানটা বের করতে হবে এখানে। তাহলে এখানে জটিল রাশির সাধারণ যে আকারটা এ প্লাস আইবি তার সাথে তুলনা করে নেব। তাহলে এখানে এ সমান হয়ে যাবে 1, আর বি সমান হয়ে যাবে আয়ের যেটা সহগ রয়েছে, তাহলে এখানে i × 1 ধরতে পারি, তাহলে আয়ের সহগ এখানে -1, তাহলে বি সমান হয়ে যাবে -1। এবার সূত্র হচ্ছে ট্যান আলফার মানটা প্রথমে বের করতে হবে। তাহলে ট্যান আলফা সমান মড অফ বি বাই এ, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা ট্যান আলফা সমান মড অফ, তাহলে বির মানটা এখানে -1 বাই এর মানটা এখানে 1, বা ট্যান আলফা সমান
তাহলে মড অফ -1 পাবো, বা tan আলফা সমান, এবার মোডের ভিতরে যখন মাইনাস থাকবে তখন বাইরে যখন মানটা বেরোবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 1 হয়ে যাবে এখানে। বা tan আলফা সমান পেয়ে যাবো এখান থেকে, তাহলে 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি মানে 1 হয়, বা তাহলে দুদিকে tan tan কেটে গেলে আলফা সমান পেয়ে যাবো 45 ডিগ্রি। এবার দেখবো এই যে মানটা সেটা কোন পাদে পড়ছে, অ্যাকচুয়ালি থিটার মানটা বের করতে হবে, এখানে পেয়েছে আলফার মানটা, তাহলে এবার দেখবো যে এই মানটা কোন পাদে পড়ছে। তাহলে এখানে বিন্দুটা দেওয়া রয়েছে, তাহলে এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে -1, তাহলে এটা কোন পাদে পড়ছে সেটা দেখবো। তাহলে 1 মানে হচ্ছে x অক্ষ বরাবর 1, তাহলে +1 আছে, তাহলে x অক্ষ বরাবর ডান দিকে যাবে, এখানে +1, আর তারপরে হচ্ছে -1, তাহলে y অক্ষ বরাবর নিচের দিকে আসবে মানটা, -1 রয়েছে যেহেতু, তাহলে চতুর্থ পাদে মানটা পাবো, তাহলে এখানে থাকবে 1, -1 বিন্দু। বা চতুর্থ পাদে যখন মানটা চলে আসবে তখন থিটা সমান হয়ে যায়, তখন থিটা সমান হয়ে যায় -α হয়ে যায়, তাহলে এখানে আলফার মানটা পাচ্ছি 45 ডিগ্রি, তাহলে আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড তার মানটা থিটা সমান হয়ে যাবে -α, তাহলে -α সমান হয়ে যাবে -45 ডিগ্রি। এবার জানবো একের কাল্পনিক ঘনমূল। এবার একের কাল্পনিক ঘনমূলকে ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে ওমেগা চিহ্ন হচ্ছে ডব্লু, যেটা ডব্লুকে এখানে ওমেগাও ধরা হয়, তাহলে একের কাল্পনিক ঘনমূল সেটাকে লেখা হয় ওমেগা, ওমেগা মানে হচ্ছে ডব্লু চিহ্নটা দিতে হবে, সেটাকে বলা হবে এখানে ওমেগা। তার ঘনমূল মানে বর্গমূল মানে এইভাবে লেখা হয়, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। যখন ঘনমূল বলবে তখন বর্গমূলের ভিতরে 3 দিতে হবে, আর একের বলেছে তাহলে ভিতরে থাকবে 1, তাহলে একের ঘনমূল মানে কিউব রুট অফ 1, যখন শুধুমাত্র এরকম লেখা হবে তখন সেটাকে বলা হয় স্কোয়ার রুট বলা হয়, স্কোয়ার রুট অফ 1, আর যখন ঘনমূল বলবে তখন সেটাকে বলা হবে কিউব রুট অফ 1। এবার একের কাল্পনিক ঘনমূল সেটাকে ধরা হয় ওমেগা, তার মানে কিউব রুট অফ 1 সেটা সমান হয়ে যাবে ওমেগা। এবার দুদিকে যদি হোল কিউব করে দিই, তাহলে হোল কিউব করলে ওমেগা কিউ সমান, তাহলে এর হোল কিউব করলে তাহলে এখান থেকে রুটটা উঠে যাবে, তাহলে শুধুমাত্র 1 হবে, তাহলে ওমেগা কিউ সমান হয়ে যায় 1। তাহলে একের কাল্পনিক ঘনমূল সেটাকে ওমেগা ধরা হয়, আর ওমেগা কিউ সমান হয় 1। এবার এখানে ওমেগা কিউব সমান 1 হয়ে যায়, তাহলে ওমেগার মানটা কত হবে সেটা বের করতে হবে। এবার ধরো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² + x + 1 সমান 0, বললো এই দ্বিঘাত সমীকরণের সমাধান করে এখান থেকে x এর মানটা বের করো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ x² + x + 1 সমান 0 দেওয়া আছে, তাহলে এই সমীকরণটা যেহেতু মিডিল টার্ম করা যাবে না, তাহলে এর সমাধান করতে গেলে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে করতে হবে। এবার একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ছিল ax² + bx + c সমান 0। এবার এই যে দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ কারণ x এর মাথায় 2 আছে, এই দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার তার সাথে তুলনা করব। তাহলে এখানে x² এর আগে বা সহগ রয়েছে a রয়েছে, তাহলে এখানে x² এর আগে বা সহগ 1 আছে ধরবো, তাহলে এখানে a সমান হয়ে যাবে 1। আর এখানে x এর সহগ, তাহলে x এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে ধরবো, এখানে x এর সহগ রয়েছে b, তাহলে b সমান হয়ে যাবে 1। আর এখানে হচ্ছে +c মানে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে এখানে হচ্ছে +1, তাহলে c এর মানটা হয়ে যাবে 1। এবার সিদ্ধরাচার্যের সূত্র ছিল x সমান -b ± √b² - 4ac/2a। এবার এই সূত্রে মান বসিয়ে দেবো, তাহলে x সমান এখান থেকে পেয়ে যাবো -b, তাহলে b এর মান এখানে 1 ± √b², তাহলে b এর মান এখানে 1 1² করলে 1 পাবো, -4ac, তাহলে 4 ইন্টু এর মানটা 1 আবার c এর মানটাও 1, তাহলে সবগুলো গুণ করলে 4 পাবো। আর নিচে ছিল 2a, তাহলে 2 ইন্টু এর মানটা এখানে 1, তাহলে এখান থেকে পেয়ে যাবো -1 ± √, এবার 1 থেকে 4 বিয়োগ করলে -3 হয়, নিচে বসবে 2 সমান -1 +। এবার এখানে রুটের ভিতরে মাইনাস চলে এসছে, তাহলে রুটের ভিতরে যখন মাইনাস আসবে তখন এইভাবে সাজাতে হবে, তাহলে -3কে লিখতে পারি 3 ইন্টু -1, আর নিচে ছিল 2 সমান -1 +, তাহলে √3 মানে তার মানটা সেই √3 থাকবে ইন্টু বা √-1, তাহলে ভিতরে থাকবে √-1। বা জটিল সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম √1 তার মানটা i ধরতে হয়, তাহলে এখানে √3 বর্গমূল করলে √3 থাকবে, আর √1 তার মানটা ধরে নিতে হবে i, তাহলে √3i/2। তাহলে এখান থেকে x এর দুটো মান পাচ্ছি, x সমান -1 প্লাস, এবার প্লাস দিয়ে ধরবো +√3i/2, আর একটা x সমান ধরবো -1 মাইনাস দিয়ে ধরবো এবারে -√3i/2। এবার x এর এই যে মানটা -1 + √3i/2 এই মানটাকে ধরা হয় ওমেগা, ওমেগার মানটা হচ্ছে -1 + √3i/2, আর এই যে মানটা দেওয়া আছে -1 - √3i/2 এর মানটাকে ধরা হয় ওমেগা স্কোয়ার। তাহলে এখানে ওমেগার মান হচ্ছে -1 + √3i/2, আর ওমেগা স্কোয়ার তার মানটা হচ্ছে -1 - √3i/2। এবার একটা সূত্র আছে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানে এর যদি মানটা বের করি 1 + ওমেগা, তাহলে ওমেগার মান এটা যদি বসাই প্লাস ওমেগা স্কোয়ার তার মানটা যদি এটা বসাই তার মানটা কত পাবো না, তার মানটা পেয়ে যাবো 0। তাহলে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হয়ে যায় 0। তাহলে এখান থেকে 3টে জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে কি একের কাল্পনিক ঘনমূল সেটাকে ধরা হয় ওমেগা, ওমেগা কিউব সমান হয়ে যায় 1,
আর ওমেগা স্কোয়ারের মানটা মনে রাখতে হবে। ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i/2। আর এখান থেকে এই সূত্রটা মনে রাখতে হবে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার তার মানটা হয়ে যায় 0।